মাইগ্রেন নামটা শুনলেই কেমন একটা ভয়াবহ কষ্টের কথা মনে হয়, তাই না? এটা কিন্তু সাধারণ মাথা ব্যথা না, এটা এমন এক যন্ত্রণা যা অনেকের জীবনকেই প্রায় থামিয়ে দেয়। কিন্তু যদি বলি এর সমাধান আমাদের প্রতিদিনের খাবারের লুকিয়ে থাকতে পারে, আজকের এই বিশেষ পর্বে আমরা ঠিক এই আশ্চর্যজনক সংযোগটি সহজভাবে তুলে ধরব। চলুন তাহলে শুরু করা যাক। তো আজকের আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব মাইগ্রেন কেন একটা সাধারণ মাথা ব্যথার চেয়ে অনেক বেশি কিছু। এরপর দেখব খাবারের সাথে এর যোগসূত্রটা ঠিক কোথায়। তারপর আমরা একটা 2 ধাপের ডায়েট প্ল্যান নিয়ে কথা বলবো, যেটা ব্যক্তিগত ট্রিগার খুঁজে পেতে সাহায্য করে। আর সবশেষে এর পেছনের সহজ বিজ্ঞানটাও একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। মাইগ্রেনকে বুঝতে হলে সবার আগে এটা জানা দরকার যে এটা সাধারণ মাথা ব্যথার থেকে কতটা আলাদা। কারণ যারা এর কষ্ট ভোগ করেছেন শুধু তারাই জানেন এটা ব্যথার চেয়েও অনেক বেশি কিছু। এটা যেন একটা পুরো শারীরিক অভিজ্ঞতা। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। যেমন ধরুন, সাধারণ টেনশন হেডেক, ওটা হলো একটা চাপা অস্বস্তিকর ব্যথা। কিন্তু মাইগ্রেন, ওফ, ওটা একদম অন্য জিনিস। একটা দপদপানি তীব্র ব্যথা, মনে হবে যেন মাথার একপাশে কেউ হাতুড়ি পেটাচ্ছে। আর এর সময়কাল কয়েক ঘন্টা তো কিছুই না, এটা দিনের পর দিনও চলতে পারে। আর গল্পটা শুধু এই তীব্র ব্যথার মধ্যেই শেষ হয়ে যায় না, এর সাথে আরও অনেক উপসর্গ জুড়ে থাকে। যেমন ধরুন, সামান্য আলো বা শব্দ একদম অসহ্য হয়ে ওঠে, বমি বমি ভাব, এমনকি বমিও হয়ে যায়। অনেকের আবার চোখের সামনে আলোর ঝলকানি বা আঁকাবাঁকা রেখা ভেসে ওঠে, যেটাকে বলা হয় অরা। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? সাধারণ পেইনকিলার কিন্তু এক্ষেত্রে প্রায় কোনো কাজেই আসে না। ডক্টর নীল বার্নার্ডের এই কথাটা শুনলেই বোঝা যায় যন্ত্রণাটা ঠিক কতটা গভীর। তিনি বলছেন, ভুক্তভোগীরা আর কিচ্ছু চায় না, তারা শুধু চায় তাদের মাথার ভেতরে যে এয়ার হ্যামারটা চলছে ওটা যেন বন্ধ হয়। চিন্তা করুন একবার, কতটা বহাভব হলে মানুষ এমনটা ভাবতে পারে। তো প্রশ্ন হল, এই অসহনীয় অবস্থা থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে? মজার ব্যাপার হলো, উপায়টা হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক সহজ। আর এখানে আসছে আমাদের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, খাবারের সাথে মাইগ্রেনের সংযোগ। ডক্টর নীল বার্নার্ডের গবেষণা কিন্তু এই দিকেই একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। তার গবেষণায় অংশ নিয়েছিলেন ৪২ জন মাইগ্রেন রোগী। এখন ৪২ সংখ্যাটা শুনতে হয়তো খুব বেশি বড় মনে হচ্ছে না, কিন্তু এর যে ফলাফল এসেছিল সেটা ছিল এক কথায় অসাধারণ। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকের জীবনই কিন্তু পুরোপুরি বদলে গিয়েছিল। একটা উদাহরণ দিই, গবেষণায় একজন আইন ছাত্রী ছিলেন যার পড়াশোনা মাইগ্রেনের কারণে প্রায় বন্ধ হওয়ার পথে। কিন্তু ডায়েট পরিবর্তনের পর কি হলো জানেন? বহু বছর কেটে গেছে, তার মাইগ্রেনের সমস্যা আর ফিরে আসেনি। ভাবা যায়, এই একটা ঘটনায় তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সঠিক খাদ্যাভ্যাসের ক্ষমতা কতটা বিশাল হতে পারে। তাহলে এই ডায়েট প্ল্যানটা আসলে কি? এটা কিন্তু গতানুগতিক কোনো ডায়েট চার্ট না, বরং এটাকে বলা যেতে পারে একটা ব্যক্তিগত গোয়েন্দা মিশন, যেখানে মূল কাজটা হলো নিজের শরীরকে বোঝা এবং খুঁজে বের করা যে ঠিক কোন খাবারটা সমস্যা করছে। চলুন এই 2 ধাপের প্ল্যানটা একটু বিস্তারিতভাবে জেনে নিই। পদ্ধতিটা কিন্তু বেশ সহজ, মূলত 2টো ধাপে ভাগ করা। প্রথম ধাপ, 4 সপ্তাহের জন্য সব ধরনের প্রাণীজ খাবার বন্ধ, মানে কোনো মাংস, মাছ, ডিম বা দুগ্ধজাত খাবার খাওয়া যাবে না। কেন? কারণ দেখা গেছে এগুলোর মধ্যেই মাইগ্রেনের সবচেয়ে কমন ট্রিগারগুলো লুকিয়ে থাকে। যদি এই ধাপে কাজ হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি তারপরও সমস্যা থেকে যায় তখন আসবে দ্বিতীয় ধাপ। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ধাপে। এখানে কাজটা হলো আরও গভীরে যাওয়া, মানে একেবারে ব্যক্তিগত ট্রিগারগুলোকে চিহ্নিত করা। এখন এটা শুনে ঘাবড়ে যাওয়ার কিন্তু কিচ্ছু নেই, এটা কোনো শাস্তি না, বরং নিজের শরীরকে আরও কাছ থেকে চেনার একটা দারুণ সুযোগ। এই যে তালিকাটা, এগুলো হলো সেই খাবারগুলো যার দ্বিতীয় ধাপে বাদ দিতে হবে। হ্যাঁ, আমি জানি তালিকাটা দেখে অনেকেই একটু অবাক হচ্ছেন। চকোলেট, বাদাম, এমনকি আপেল, কলা, টমেটোর মতো স্বাস্থ্যকর খাবারও আছে। এর কারণটা খুব সহজ। কোনো খাবার এমনিতে যতই স্বাস্থ্যকর হোক না কেন, সেটা কোনো নির্দিষ্ট ব্যক্তির শরীরে কিন্তু ট্রিগার হিসেবে কাজ করতেই পারে। এখন মনে প্রশ্ন আসতেই পারে,
ভাই এত কিছু বাদ দিলে খাবোটা কি? এখানেই আসছে ভালো খবর। কিছু পেইন সেফ বা নিরাপদ খাবার আছে যেগুলো এই সময় খাওয়া যাবে। যেমন ধরুন ব্রাউন রাইস, রান্না করা নানা রকম শাকসবজি, কিছু ফল। এগুলো নিশ্চিন্তে খাওয়া যায়, কারণ এগুলো সাধারণত কোনো সমস্যা তৈরি করে না। আর এখানেই শুরু হয় আসল গোয়েন্দাগিরি। যখন মাইগ্রেন একদম নিয়ন্ত্রণে চলে আসবে, তখন বাদ দেওয়া খাবারগুলো একটা একটা করে ডায়েটে ফিরিয়ে আনতে হবে। নিয়মটা হলো প্রতি 2 দিনে একটা নতুন খাবার, এবং সেটা ভালো পরিমাণে খেতে হবে। ব্যাস, যদি কোনো একটা খাবার খাওয়ার পর আবার ব্যথা ফিরে আসে, তাহলেই কিন্তু আসল কালপ্রিট ধরা পড়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই নিরীহ দেখতে খাবারগুলো কেন হঠাৎ শত্রু হয়ে ওঠে? এর পেছনে কিন্তু বেশ মজার একটা বিজ্ঞান কাজ করে। চলুন, আলোচনার এই শেষ ভাগে আমরা সেই বিজ্ঞানটাকেই একটু সহজ করে বোঝার চেষ্টা করি। দেখুন, আমাদের সবার শরীরের ভেতরেই কিন্তু একটা দারুণ সিকিউরিটি সিস্টেম আছে। যখনই কোনো অচেনা ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢোকে, শরীর সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ফাইট শুরু করে। এই বহিরাগতদের শরীরে থাকা প্রোটিনকে বলে অ্যান্টিজেন। এখন মজার ব্যাপার হলো, আমাদের শরীর মাঝে মাঝে কিছু খাবারের প্রোটিনকেও ভুল করে বহিরাগত শত্রু ভেবে বসে, আর তখনই তার বিরুদ্ধে একটা রিয়াকশন শুরু করে দেয়। এই ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। একটা হাইপোথিসিস আছে যেটাকে বলা হয় নিউ ওয়ার্ল্ড ফুড হাইপোথিসিস। মানে চকলেট, টমেটো, ভুট্টা, এই খাবারগুলো তো মানব সভ্যতার জন্য বেশ নতুন। এগুলো আমেরিকা মহাদেশ থেকে সারা পৃথিবীতে ছড়িয়েছে। তো তত্ত্বটা হলো, হাজার হাজার বছর ধরেই এশিয়া, আফ্রিকা বা ইউরোপের মানুষ এসব খাবার খেত না। তাই হতে পারে যে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা এখনও এই নতুন খাবারগুলোকে ঠিকমতো চিনে উঠতে পারেনি, আর এগুলোকে বহিরাগত ভেবে রিয়্যাক্ট করে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো, মাইগ্রেনের সমাধান হয়তো সবসময় দামে ওষুধে নয়, বরং লুকিয়ে আছে আমাদের নিজেদের হাতেই। এই ডায়েটটা আসলে কোনো কঠিন নিয়মকানুন না, এটা একটা টুল, একটা হাতিয়ার, যার মাধ্যমে যে কেউ তার নিজের শরীরের ভাষা বুঝতে পারে আর নিজের স্বাস্থ্যের নিয়ন্ত্রণটা নিজের হাতে তুলে নিতে পারে। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি আমরা সবাই একটু থেমে মনোযোগ দিয়ে শুধু নিজের শরীরের কথাগুলো শোনার চেষ্টা করি, তাহলে স্বাস্থ্য নিয়ে আরও কত নতুন আর গুরুত্বপূর্ণ জিনিস যে আবিষ্কার করতে পারব, তা কি আমরা কখনো ভেবে দেখেছি? উত্তরটা না হয় তোলা থাকলো।